তথ্য পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন, মানে লন্ডন জীবনেই জাহিদুর রহমানের সঙ্গে তার এমন নিবিড় যোগাযোগ গড়ে উঠেছিল যে সরকার গঠনের পরপরই তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র হিসেবে যেই ব্যক্তিটিকে নিয়োগ দিয়েছেন তিনি হচ্ছেন তার এই তথ্য পলিসি স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সেই ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দরে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, সে খবর এখন সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে। কারণ প্রতিমন্ত্রী পদমর্যাদার কোনো ব্যক্তিকে এর আগে এভাবে দিল্লি বিমানবন্দরে বা ভারতের কোনো বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে আবারও দেশে ফিরে আসতে হয়েছে, সে কথা কেউ স্মরণ করতে পারেন না। মানে কোনো আমলে এরকম ঘটনা আগে কখনো ঘটেছে সেটা কারো স্মরণে আসছে না। এমন একটা সময়ে দিল্লিতে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে কেন 2.5 ঘন্টার বেশি সময় বিমানবন্দরে বসিয়ে রাখলেন এবং তারপর দিল্লিতে প্রবেশে বাধা দিলেন, সেটা নানা রকম কারণ বেরিয়ে আসছে। প্রথম আলোর এখন যে শিরোনামটা দেখছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা। এবং সেখানে পত্রিকাটি বলছে যে কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরেও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ নাকি রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এখন উপদেষ্টার সম্মান রক্ষার্থে কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সম্মান রক্ষার্থে বাংলাদেশের সংবাদ মাধ্যম রহস্যজনক কারণ বলছে বটে, তবে এটাকে একটা সুস্পষ্ট অপমান হিসেবে ব্যাখ্যা করা ছাড়া আসলে অন্য কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ অত্যন্ত কম। দিল্লিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টার মধ্যে নিশ্চয়ই জানতে পেরেছিল যে জাহিদুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি, এবং তিনি রাষ্ট্রীয় সফরে, আমার দেশ বলছে রাষ্ট্রীয় সফরে তিনি দিল্লি গিয়েছিলেন। ওশান রিম সম্মেলন নামে একটা সম্মেলনে প্রতিনিধি দলের নেতৃত্ব নিয়ে তিনি ওই দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছিলেন। এসব তথ্য জানার পরেও যে যথাযথ প্রোটোকল দিয়ে তাকে দিল্লিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হলো না, তাতে এটাকে একটা সুস্পষ্ট অপমান হিসেবে ধরে নেওয়া ছাড়া, ব্যাখ্যা করা ছাড়া অন্য কোনোভাবে ব্যাখ্যা করা মুশকিল। এ ধরনের কথা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বটে মন্ত্রীর সম্মান রক্ষার্থে, যে তিনি নাকি আত্মসম্মানের কথা ভেবে তারপর দিল্লিতে যখন তাকে কর্তৃপক্ষ ঢুকতে অনুরোধও করেছেন দিল্লিতে, তবু তিনি না ঢুকে বাংলাদেশ অভিমুখে রওনা হয়েছেন। কিন্তু ডেইলি স্টারের শিরোনামটাই যদি দেখেন, PM's advisor Zahid heads home after being kept waiting for hours at Delhi airport। মানে এতটাই যদি আত্মসম্মান হবে আমাদের প্রতিমন্ত্রীর, তাহলে তিনি ঘন্টার পর ঘন্টা ধরে কি বোঝাতে দিল্লি কর্তৃপক্ষের হেফাজতে অপেক্ষা করলেন, এবং তারপর এমনকি দিল্লি ঢাকা সরাসরি ফ্লাইট না পেয়ে কলম্বো রওনা হলেন এবং কলম্বো হয়ে তাকে বাংলাদেশে ফিরতে হলো। সেসবেই এটা পরিষ্কার যে প্রতিমন্ত্রীকে আসলে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। এর নানা রকম কারণ জানা যাচ্ছে। মানে প্রথম একটা খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে, জাহিদুর রহমানের মতো ব্যক্তিরা যে ভেবেছিলেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান দিতে দিতে হঠাৎ করে ঢাকা ছেড়ে তারা যে কোনো রকম পাসপোর্ট, যে কোনো রকম ভিসা নিয়ে একটা মৈত্রীর পরিবেশ যখন বজায় ছিল ঢাকা দিল্লির মধ্যে, সে সময়কার মতো সরকারি সুযোগ সুবিধা নিয়ে চাইলেই দিল্লি ঢুকে পড়বেন। দিল্লি সুস্পষ্ট বার্তা দিল যে তারেক রহমান সরকার বা বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এসব মাখামাখি এখন নাই, চাইলেই দিল্লি না ঢাকা স্লোগান দানকারীরা হঠাৎ করে যথাযথ পাসপোর্ট এবং ভিসা না থাকলে দিল্লিতে ঢুকে পড়তে পারবেন না। জাহিদুর রহমানের চ্যানেলটাও, ইউটিউবের যেই চ্যানেল পরিচালনা করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন, সেই চ্যানেলটাও কিন্তু বাংলাদেশের আরও 20টি চ্যানেলের মতো কট্টর
কট্টর ভারত বিরোধিতার জন্যে ভারতে নিষিদ্ধ করা আছে এবং জাহেদুর রহমানের নাম নিরাপত্তা সংক্রান্ত একটা নজরদারি তালিকায় ওয়াচ লিস্টে রয়ে গেছে এখনো। সেই একই কথা যমুনা টিভির সাংবাদিক মাহফুজ মিশুও লিখছে যে উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমানের নাম ভারতে নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকায় থাকায় তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও বসিয়ে রাখে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং এক পর্যায়ে তখন তাকে সফর বাতিল করে বাংলাদেশ সময় রাত 1টায় তৃতীয় একটি দেশ হয়ে ঢাকায় রওনা করতে হয়। ভাবেন 3:20 এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিকালবেলা দুপুর 3:30টায় আগে জাহেদুর রহমান রওনা হয়েছিলেন দিল্লিতে, আর এরপর দিল্লি ছাড়েন রাত 1টার সময়, অথচ এর মধ্যে তার ভিসা পাসপোর্ট জটিলতার কোনো সমাধান হয় না। জানা যাচ্ছে তিনি এখনো অফিসিয়াল পাসপোর্ট নেন নাই। জাহেদুর রহমান একদিকে ভারতের ওয়াচ লিস্টে আছেন, তিনি তার যে ইউটিউব চ্যানেলটা ভারতে দেখা যায় না সেটা যে ভারত বিরোধিতার জন্য বন্ধ করে রেখেছে এবং সেই সুবাদে যে তিনি একটা ওয়াচ লিস্টে থাকবেন সে কথাটা তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানের মতো মেধাবী ব্যক্তি কেন উপলব্ধি করতে পারলেন না এবং কেন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আগে থেকে আলাপ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিয়ে রাখলেন না, সেগুলো বরং বড় রহস্যজনক কারণ হয়ে দেখা দেয় জাহেদুর রহমানের সাথে দিল্লি এয়ারপোর্টে ঘটে যাওয়া এই ঘটনা বিশ্লেষণ করতে গেলে। জানা যাচ্ছে জাহেদুর রহমান অফিসিয়াল পাসপোর্ট এখনো নেন নাই, তিনি তার ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেছেন এবং সেখানে তিনি সার্ক ভিসা নিয়ে সফর করছিলেন। এখন ওশান রিম সম্মেলনের রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্যে সেই পাসপোর্ট মানে ব্যক্তিগত পাসপোর্ট যথেষ্ট কিনা, কিংবা সার্ক ভিসা নিয়েই দিল্লিতে ঢুকতে চাওয়ার বিষয়টা যথেষ্ট কিনা সেসব নিয়েও প্রশ্ন উঠেছে। এখন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন বলছে বটে যে তারা কূটনৈতিক চিঠি দিয়ে আগেই জানিয়েছিল, কিন্তু উপদেষ্টার সঙ্গে তাদের যোগাযোগের দূরত্ব এতটা কেন যে তারা কি জানতো না যে উপদেষ্টা লাল পাসপোর্ট নিয়ে নয় বরং ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে যাবেন? আমাদের হাই কমিশন কি নজরদারি লিস্ট থেকে উপদেষ্টা দিল্লি পৌঁছানোর আগেই তাকে যাতে সরিয়ে নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে সেই কাজগুলো, সেই দর কষাকষিগুলো, সেই আলোচনা সমঝোতার কাজটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে করেছিল, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপদেষ্টাকে এই ধরনের একটা অভিজ্ঞতার মুখোমুখি করে আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক রকমের শায়েস্তা করতে চেয়েছে? দেখেন, আমি আপনাদেরকে আগেও বলেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিএনপি জামাত জোট সরকারের আমলে 2001 সালে যেমন সরকারের ভেতরে হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিদের একটা সমান্তরাল সরকার গড়ে তুলেছিলেন, এবার তিনি প্রধানমন্ত্রী অবস্থাতেও কিন্তু তার লন্ডন ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের দিয়ে তিনি একটা সমান্তরাল সরকার গঠন করেছেন। বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে উপদেষ্টাদের জুড়ে দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়েও একজন উপদেষ্টা আছে। তেমনি এই জাহেদুর রহমান, মাহাদিয়া আমিনের মতো ব্যক্তিবর্গ এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামতগুলো সংবাদ মাধ্যমের সামনে দিচ্ছেন, কারণ তারাই প্রধানমন্ত্রী তারেক রহমানের খাস লোক। কিন্তু এদের সঙ্গে কোনো সুনির্দিষ্ট মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এখন সেটা কি একটা কারণ, নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানকে ইচ্ছা করেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটু শায়েস্তা করতে চেয়েছে, কারণ তিনি যথাযথ যোগাযোগ করে বা প্রোটোকল মেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করে তারপর দিল্লি গিয়ে নামেননি? ব্যাখ্যা যাই হোক, বাংলাদেশে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, নিশ্চিতভাবে জাহেদুর রহমানকে যে দিল্লি এয়ারপোর্টে 2.5 ঘন্টা বসিয়ে রেখে, কিংবা আসলে হিসাব করলে দেখা যাচ্ছে এর চেয়ে অনেক বেশি ঘন্টা বসিয়ে রেখে, কারণ রাত 1টায় দিল্লি ছেড়েছেন জাহেদুর রহমান এবং তখন পরিস্থিতি এমনই বেগতিক যে তাকে দিল্লি ঢাকা ফ্লাইট না পেয়ে কলম্বোর ফ্লাইটে চড়ে বসতে হয়েছে। এই পুরো সময়টায় আসলে বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের দিল্লিতে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, তারা কে কি করছিলেন, প্রোটোকল কোথা থেকে মন্ত্রীর জন্য ছিল, তারা কাদের সঙ্গে যোগাযোগ করছিলেন বাংলাদেশে, এসব প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কোনোভাবেই এই প্রশ্নগুলো না করবার উপায় নাই যে
ভারত সরকার কী কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন খাস লোক, এমন একজন উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে না দিয়ে বাংলাদেশ সরকারকে এমন একটা কঠোর বার্তা দিল? আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে বলে আসছি যে এই 4 মাস পেরিয়ে তারেক রহমান সরকার ক্ষমতায় আসবার পর 4 মাসে এই কথাটা বুঝে ফেলেছে ভারত সরকার যে তাদের সঙ্গে যা যা আলাপ করে তারেক রহমান দেশে ফিরেছিলেন, যেসব প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান সরকার গঠনের পর তারেক রহমানকে নিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আবারও বাংলাদেশ ভারত সম্পর্কটা নতুন করে চাঙা হয়ে উঠবে ভেবে সেসব বিশ্বাস তারেক রহমান সরকারের 2-3 মাস সময়ের মধ্যেই ধসে পড়েছে ভারত সরকারের। বিশেষ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বজায় রেখে করা অধ্যাদেশটাকে ইউনূস আমলের যখন তারেক রহমান সরকার আইনে পরিণত করলেন, সেটা যেমন একটা বড় ধরনের বার্তা দিয়েছে ভারতকে, তেমনি এই যে এসব জঙ্গি আস্তানা গড়ে উঠেছে সীমান্তবর্তী এলাকায়, সেসব বন্ধেও বা সেসবের বিষয়ে কোনো সক্রিয় ব্যবস্থা নিতেও যে তারেক রহমান সরকারকে এখন পর্যন্ত সক্রিয় দেখা যায় নাই। এই অবস্থায় আসলে ভারত তারেক রহমানকেও কোনো রাষ্ট্রীয় সফরে আর আমন্ত্রণ জানাতে পারছে না। মানে তারেক রহমানের মতো একজন ভারত বিরোধী প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী মোদী যদি দিল্লিতে উচ্ছ্বাস আর আতিথ্য দেখান, যেই আতিথ্যের প্রতিশ্রুতি তিনি চিঠিতে দিয়েছিলেন নির্বাচনের পরপর যে স্ত্রী কন্যা নিয়ে আসুন দিল্লিতে, আমরা অপেক্ষা করছি, সেই অবস্থাটা আর এখন নাই। এ কারণে এখনো দিল্লি সফরের কোনো আনুষ্ঠানিক বার্তা তারেক রহমান সরকার পায় নাই। এমনকি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করে এসেও তারেক রহমানের জন্য একটা আনুষ্ঠানিক দাওয়াতপত্র নিয়ে আসতে পারেন নাই ভারত থেকে। জাহিদুর রহমানকে দিল্লি এয়ারপোর্ট দিয়ে ঢুকতে না দিয়ে দেশে ফেরত পাঠানোর ঘটনাটা তাই কোনো রহস্য নয়। এটা দিল্লির এক সুস্পষ্ট বার্তা যে দিল্লিও কোনোভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে আগ বাড়িয়ে সৌহার্দ্যপূর্ণ করতে চাইছে না, এবং যেই মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যেই বিশিষ্ট ব্যক্তিবর্গ ভারত বিরোধী বক্তৃতা দিয়ে বক্তব্য রেখে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে বছরের পর বছর খারাপ করতে করতে এই অবস্থায় নিয়ে গেছেন, তাদেরকে ভারতে কিছুতেই স্বাগত জানানো হবে না।